শীতকালের বিয়ে বাড়ি। খাওয়া দাওয়া সারতে সারতে বেশ রাত হয়ে গেল। এদিকে একটা সমস্যা আছে, বাড়ি ফিরতে চাইলেও বাড়ি ফিরতে পারছি না। বরের বন্ধু বলে কথা, বর মশাই বাড়ি ফিরতে একদমই দিচ্ছে না। ঘুমে চোখটা ঢুলঢুল করছে, কোথাও একটা শোয়ার বন্দোবস্ত করতেই হবে। কিন্তু বিয়ে বাড়িতে আসা প্রত্যেকটা লোক যে যার জায়গা দখল করে বসে আছে। হাত ঘড়িটা দেখে নিলাম, প্রায় 3টে ছুঁই ছুঁই। কোথায় যে একটা শোয়ার বন্দোবস্ত করি এই কথা ভাবছি, হঠাৎ আমার চোখ পড়ল দূরের একটা পরিত্যক্ত বাড়ির ওপর। আজকের রাতটা তো ভালোই হয়েছে, যদি কাউকে বলে আজ রাতটা থাকার মতো একটা বন্দোবস্ত করা যায়। আর এই জার্নিংটাও তো ভালোই হয়েছে, কাকে জিজ্ঞাসা করব ভাবছি, এমন সময় চোখে পড়ল একটা মাতব্বর গোছের লোককে। অনেকক্ষণ ধরে দেখছি এদিক ওদিক ঘোরাঘুরি করছে, মনে হলো ওকে বলে কাজ হতে পারে। লোকটা সামনে আসতেই তাকে জিজ্ঞাসা করলাম, এই যে দাদা, একটু শুনছেন? হ্যাঁ বলুন, কি চাই? আর হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, অনেক কাজ আছে। মানে বলছিলাম, অনেক তো রাত হলো, তাই ওই বাড়িটায় যদি একটু রাত কাটানোর ব্যবস্থা করে দেওয়া যায়। কোন বাড়িটার কথা বলছেন? ওই ওই যে ওই ওই যে দেখছেন না, ওই ওই বাড়িটা। আপনার শরীর ঠিক আছে তো? আপনি জানেন ওটা কার বাড়ি? না, জানি না। জানেন না বলেই বলছেন? তবে শুনুন, ওটা একটা ভুতিয়া মহল। আজ থেকে প্রায় 50 বছর আগে রাজা চন্দ্রশেখরের বংশের কাছ থেকে একটা শহর থেকে আসা মেয়ে ওই প্রাসাদটা কিনেছিল। সেই সময় নাকি অনেকে তাকে বারণও করেছিল, কিন্তু ওই রকম অভিশপ্ত মহল কেনার কথা তার মাথায় চেপেছিল। তারপর একদিন তাকে নগ্ন অবস্থায় ওই মহলের কোনো একটা ঘরে পড়ে থাকতে দেখা যায়। সেই তখন থেকেই অনেক গভীর রাতে নাচ গানের আওয়াজ ওই মহল থেকে ভেসে আসে মশাই। ও, এই ব্যাপার। তাতে কি হয়েছে? তাতে হয়েছে, যারা যারা নিজেদের কৌতূহল মেটাতে ওই মহলের দিকে পা বাড়িয়েছে তারা কেউ বেঁচে ফেরেনি। দূর মশাই, গাঁজাগড়ি গল্প বলার জায়গা পাননি দেখছি। কি বলছেন কি? আমি গাঁজাগড়ি গল্প বলছি? আমি নালে গাঁজাগড়ি গল্প বলছি? গ্রামের আর বাকি 5টা লোককে আপনি জিজ্ঞাসা করে দেখুন না, দেখুন। আরে ছাড়ুন তো ওসব বাজে যত কথা। কোনো তোয়াক্কা না করে একটা হ্যারিকেন জোগাড় করে ফেললাম, তারপর বিয়েবাড়ির কোলাহল ছেড়ে বেরিয়ে এলাম সেখান থেকে। রাত বেশ গভীরই হয়েছে, চোখেও ঘুম বেশ লেগেছে। যত সব পাগলের দল বলে কিনা ওই বাড়িতে ভূত আছে, আজকালকার যুগে এসব বিশ্বাস করে কেউ? যাই হোক, বন জঙ্গল পেরিয়ে প্রাসাদটির সামনে এসে দাঁড়ালাম। হ্যারিকেনের হালকা আলোয় দেখলাম বাড়িটা বেশ বড়, এক প্রকার এটিকে দুর্গ বলা যেতে পারে। ঘরটির মেন দরজা বন্ধ ছিল, বার কয়েক ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। তবে ভেতরের অবস্থাটা যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। মনে হলো এই বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য কেউ না কেউ তো আছে। বেশি দেরি না করে একটা পরিষ্কার জায়গা বেছে নিয়ে সেখানেই শুয়ে পড়লাম। রাত ঠিক কত জানি না, ঘরের বন্ধ জানালা খুব জোরে আওয়াজ করে খুলে গেল। একটা ঠান্ডা শীতল হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করলো। কোথাও থেকে মৃদু মৃদু স্বরে গান আর তার সাথে ঘুঙুরের আওয়াজ কানে ভেসে আসছে। আর এখন তো শীতকাল, এখন তো কোনো ঝোড়ো হাওয়া আসার কথা নয়। কোনো কিছুই বোঝার চেষ্টা না করে
আবারও শুয়েই পড়লাম। কিন্তু ঘুম আর এলো না। সেই নাচের আওয়াজ আর গান হয়েই চলল। অনুভব করলাম আমার ওপরের ঘরটাতে মনে হয় কেউ আছে। গান আর নাচের আওয়াজটায় মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে। উঠে পড়লাম। ধুর, কোথাও শান্তি নেই। একটু শান্তিতে যে কোথাও ঘুমোবো তারও উপায় নেই। এখন ওই লোকটার কথা আমার মনে পড়ল। মনে হলো লোকটা ঠিকই কথা বলেছে। পরক্ষণে ভাবলাম, ধুর, ভূত বলে কিছুই হয় না, ওসব মনের ভুল। কিন্তু কৌতূহল হলো, কে এত রাতে এই রাজমহলে নাচ করছে? গানটাও বা কোথা থেকে আসছে? গানটাও যেন খুব মায়াবী। কৌতূহল হলো, একবার ব্যাপারটা দেখে আসতে হয়। ঘর থেকে বেরিয়ে পড়লাম। আওয়াজটা শুনে শুনে এগোতে লাগলাম সেই দিকে। হঠাৎ পেছন থেকে চট করে কেউ যেন সরে গেল। বুকটা কেঁপে উঠল। দোতলায় পৌঁছে আবিষ্কার করলাম সেই ঘরটা। চারিদিক সম্পূর্ণ অন্ধকার। ঘরের সামনে এসে দাঁড়াতেই আমার পায়ের আওয়াজে গান আর নাচ একসঙ্গে বন্ধ হয়ে গেল। কেউ যেন ঘুঙুর পায়ে দৌড়ে কোথাও চলে গেল। বুকটা হিম হয়ে এলো আমার। কে ভেতরে? দরজা খোলো। চারিদিক একেবারেই নিস্তব্ধ। আবারও আমি কিছু বলতে যাব, আর হঠাৎ ক্যাচ করে আওয়াজ করে দরজাটা আস্তে আস্তে খুলে গেল। একদল বাদুড় বেরিয়ে এলো। আতঙ্ক নিয়ে ঘরটার ভেতরের দিকে তাকালাম। ঠিক কাউকে দেখতে পেলাম না। আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করলাম। এত বছরের পুরনো মহল হওয়া সত্ত্বেও এত পরিষ্কার, এত ছিমছাম। হঠাৎ আবার সেই গান আর নাচ একসঙ্গে শুরু হলো। এবারে মনে হলো আওয়াজটা একেবারে ছাদ থেকে আসছে। বুকের মধ্যে ভয়টা আস্তে আস্তে তীব্র হতে শুরু করলো। ভাবলাম বন্ধুর বাড়িতে ফিরে যাই। কিন্তু তখন মনের কৌতূহলটা আমার ওপর চেপে বসেছে। সিঁড়িটা খুঁজে ওপরে উঠে এলাম। দেখলাম একটা অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার কৌতূহল না হয়ে ভয় বেশি পেতে লাগলাম। কেন এসেছিস তুই এখানে? তুই জানিস না এটা একটা অভিশপ্ত বাড়ি? তুই শুনিসনি? তবে ভালোই করেছিস এখানে এসে। অনেক দিন হলো মানুষের মাংস খাইনি। আজ তোকে মেরে সেই স্বপ্ন আমি পূরণ করব। এক নিমেষের মধ্যে যেন আমার পায়ের মাটি সরে গেল। ভয়ে দরদর করে ঘাম দিতে লাগলো। কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। পা দুটোও শক্ত হয়ে গিয়েছে, নড়বার মতো আর জোর নেই। কে তুমি? কি চাও? আমাকে মেরো না। আমি পুরুষ জাতিকে ঘেন্না করি। সেই ঘেন্না এখনো আমার রক্তে রয়েছে। আমি তোকে ছাড়ব না। অন্যান্যদের মতো যারা কৌতূহল দেখিয়ে এই প্রাসাদে এসেছে, তারা যেমন কেউ বেঁচে ফেরেনি, তেমন তুইও না। কিন্তু কেন? কি ক্ষতি করেছি আমি তোমার? আমার নাম মন্দিরা। শহরে আমি বড় হয়েছিলাম, কিন্তু ছোট থেকে আমার গান ও নাচের প্রতি অনেক শখ ছিল। সেটা যখন আমি আমার জীবনের পেশা তৈরি করতে চেয়েছিলাম, আমার মা বাবা আমার সাথ দেয়নি। তারা আমাকে ঘর থেকে বের করে দেয়। কিছু জমানো টাকা নিয়ে এই গ্রামে আছি, আর এই প্রাসাদটা কিনে ফেলি। প্রথম আমার ভয় করত, কিন্তু পরে আমি সব কিছু মানিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে গান আর নাচের ক্লাস খুলি। কিন্তু একদিন কিছু গ্রামের ছেলেরা আমার এই রাজপ্রাসাদে গোপনে ঢুকে পড়ে, আর গভীর রাতে তারা আমার সর্বনাশ করে দেয়।
তারপর লোক জানাজানির ভয়ে আমাকে মেরে এই প্রাসাদের একটা ঘরে আমাকে পুঁতে দেয়। সেই থেকে আমার অতৃপ্ত আত্মা পুরুষ সমাজকে ঘেন্না করে। আমি তাদের সবার প্রতিশোধ নিতে এই প্রাসাদে এখনো ঘুরে বেড়াই। তার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। জ্ঞান শূন্য হয়ে আমি মাটিতে পড়ে গেলাম।